কূটনৈতিক আলোচনার মধ্যেও ইরানে হামলার ছক কষছে যুক্তরাষ্ট্র। যে কোনো আক্রমণ ঠেকাতে প্রস্তুত তেহরান। খামেনি প্রশাসনের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ। সিরিয়ায় আবারও মাথাচাড়া দিয়ে উঠছে জঙ্গি গোষ্ঠী আইএস। আল শারা সরকারকে উৎখাতে লড়াইয়ের ডাক। মন্ত্রিসভার সদস্যদের লক্ষ্য করে হামলার চেষ্টা, প্রতিবেদন জাতিসংঘের। আফগানিস্তানে 2 প্রদেশে পাকিস্তানের ভয়াবহ বিমান ও ড্রোন হামলা, নারী ও শিশু সহ নিহত 17। সন্ত্রাসীদের অবস্থানে অভিযান চালানোর দাবি ইসলামাবাদের। এবং যুক্তরাষ্ট্রে আমদানি পণ্যের উপর শুল্ক বাড়িয়ে 15% করলেন ট্রাম্প। বাণিজ্য ক্ষতি কাটাতে এমন সিদ্ধান্ত আন্তর্জাতিক মহলে সমালোচনার ঝড়। আন্তর্জাতিক সময়ে সঙ্গে আছি আমি তোহা খান তামিম। ওয়াশিংটনের কূটনৈতিক ও সামরিক চাপের সামনে মাথা নত না করার হুঁশিয়ারি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের। ইরানের সাম্প্রতিক আন্দোলনে নিহতের সংখ্যা নিয়ে ট্রাম্পের দাবির যথাযথ প্রমাণ চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এদিকে ইরানে হামলার হুমকির মধ্যে পর্তুগালে সামরিক বিমান মোতায়েন করেছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক হামলা ঠেকাতে প্রস্তুত বলে জানিয়েছে ইরানের সেনাবাহিনী। চাপের মুখে নতি স্বীকার নয়, এমন ঘোষণা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বিশ্ব শক্তিগুলো ইরানকে মাথা নত করাতে চাইছে বলে অভিযোগ তুলে তিনি বলেন, নানা সংকট তৈরি করা হলেও আপোষ করবে না তেহরান। ইরানের প্যারালিম্পিক্স দলের সম্মাননা অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। এদিকে সাম্প্রতিক দেশব্যাপী বিক্ষোভে হাজারো মানুষের মৃত্যুর জন্য আবারও সন্ত্রাসীদের দায়ী করেছে ইরান সরকার। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, 3000-এর বেশি নিহতের তালিকা প্রকাশ করা হয়েছে, যার মধ্যে 200 জনই নিরাপত্তা সদস্য। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি আন্দোলনে নিহতের সংখ্যা 32,000-এর মতো। এ অবস্থায় নিজের দাবির পক্ষে যথাযথ প্রমাণ দেখাতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছে পেজেশকিয়ান প্রশাসন। কূটনীতির গণ্ডি ছাড়িয়ে ওয়াশিংটন তেহরান উত্তেজনার সামরিক প্রস্তুতিতে রূপ নিচ্ছে। পর্তুগালের আজোরেসের লাজেস বিমান ঘাঁটিতে মার্কিন সামরিক বিমান মোতায়েনের তথ্য জানা গেছে। যুক্তরাষ্ট্র বলছে, প্রয়োজনে ইরানের সীমিত পরিসরে সামরিক হামলার কথা বিবেচনা করছে তারা। এর মধ্যে কাতারের আল উদেইদ মার্কিন বিমান ঘাঁটি থেকে শত শত মার্কিন সেনাকে সরিয়ে নিচ্ছে পেন্টাগন। ইরানের পাল্টা হামলা থেকে বাঁচতে এমন পদক্ষেপ বলে ধারণা স্থানীয় গণমাধ্যমের। অপরদিকে যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক হামলা ঠেকাতে তৎপর হয়ে উঠেছে ইরানও। দেশটির স্থলবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী জাহান শাহী বলেন, সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ সতর্কতায় শত্রুর যে কোনো অভিযান বা ভুল হিসাব ঠেকানোর প্রধান হাতিয়ার। জানান, যে কোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত তেহরান। পাল্টা হুঁশিয়ারিতে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাবানি জাতিসংঘ সনদের 51 অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার অধিকার প্রয়োগের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইরানে ফের সরকার বিরোধী বিক্ষোভ করেছেন কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গত মাসে প্রাণঘাতী দমন পীড়নের পর এটি ছিল প্রকাশ্যে সবচেয়ে বড় পরিসরে প্রতিবাদ। স্থানীয় সময় শনিবার রাজধানী তেহরানের শরীফ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করছেন শিক্ষার্থীরা। পরে সেখানে বিক্ষোভকারী ও সরকার সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পাশাপাশি তেহরানের আরেকটি বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। উত্তর পূর্বাঞ্চলেও একটি সমাবেশের খবর পাওয়া গেছে। জানুয়ারিতে দেশ জুড়ে হওয়া গণবিক্ষোভে নিহত হাজারো মানুষের স্মরণে এই কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। পবিত্র রমজানেও গাজায় থেমে নেই ইসরায়েলি আগ্রাসন। দক্ষিণাঞ্চলে দখলদার বাহিনীর হামলায় অন্তত 2 ফিলিস্তিনি নিহত হয়েছেন। উপত্যকার আন্তর্জাতিক শান্তিরক্ষা বাহিনীতে ডেপুটি কমান্ডারের ভূমিকা নেবে বলে জানিয়েছে ইন্দোনেশিয়া। এই বাহিনীকে স্বাগত জানালেও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলে সাফ জানিয়েছে হামাস। এদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ গাজার সঙ্গে সমন্বয়ের জন্য লিয়াইজন অফিস স্থাপন করেছে। এর মাধ্যমে গাজায় ট্রাম্পের 20 দফা শান্তি পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন ফিলিস্তিনের উপরাষ্ট্রপতি হোসেন আল শেখ। গাজায় যুদ্ধবিরতির মধ্যে চলছে ফিলিস্তিনিদের উপর আক্রমণ। প্রতিদিনই হতাহত হচ্ছেন বাসিন্দারা। ভঙ্গুর এই যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু করতে সোচ্চার হয়ে উঠেছেন বিশ্বনেতারা। ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সুগিওনো জানান, গাজার আন্তর্জাতিক শান্তি বাহিনীতে ডেপুটি কমান্ডার হিসেবে অংশ নেবে দেশটি। বাহিনীতে প্রায় 5টি সেক্টরে ধাপে ধাপে সেনাদের মোতায়েন করা হবে। মোট সেনা সংখ্যা পৌঁছাতে পারে প্রায় 20,000 পর্যন্ত। এপ্রিলের শুরুতেই 1000 সৈন্য মোতায়েনের জন্য প্রস্তুত দেশটি।
আন্তর্জাতিক শান্তি বাহিনীকে স্বাগত জানিয়ে হামাসের মুখপাত্র হাজিম কাশেম বলেন, গাজার অভ্যন্তরীণ বিষয়গুলোতে বাইরের কারো হস্তক্ষেপ চায় না তারা। তিনি বলেন, শান্তি বাহিনী নীরবভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করবে, চুক্তির বাস্তবায়ন নিশ্চিত করবে, একই সঙ্গে জনগণ ও দখলদার সেনাদের মধ্যে নিরাপদ দূরত্ব বজায় রাখবে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ গাজা সংক্রান্ত সমন্বয়ের জন্য একটি কার্যালয় স্থাপন করেছে, যার নেতৃত্বে আছেন প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তাফা। উপরাষ্ট্রপতি হোসেন আল শেখ বলেন, অফিসটি এখনও সম্পূর্ণভাবে কার্যক্রম শুরু করার জন্য প্রস্তুত। এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 দফা শান্তি পরিকল্পনা ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদ রেজলিউশন 2803 অনুযায়ী সমন্বয়ের আনুষ্ঠানিক মাধ্যম হিসেবে কাজ করবে। এই কার্যালয় গাজাবাসীর দুর্ভোগ কমাতে এবং প্রশাসনিক ও নিরাপত্তা সেবা দেবে বলেও জানান তিনি। পাশাপাশি এটি পশ্চিম তীর ও গাজার মধ্যে আইনি ও নিরাপত্তা দ্বন্দ্ব এড়াতে সাহায্য করবে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। সিরিয়ায় ক্ষমতার পালাবদলের পর নতুন করে মাথা চাড়া দিয়ে উঠছে জঙ্গি গোষ্ঠী আইএস। আহমেদ আল শারা নেতৃত্বাধীন সরকারকে হটাতে লড়াইয়ের ডাক দিয়েছে সংগঠনটি। আইএসের নতুন এক অডিও বার্তায় সিরিয়াকে তাদের অভিযানের মূল কেন্দ্রবিন্দু হিসেবে ঘোষণা করা হয়েছে। জাতিসংঘের সন্ত্রাসবাদ বিরোধী দপ্তরের এক সাম্প্রতিক প্রতিবেদন বলছে, শারা এবং তার মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্যদের ওপর এ পর্যন্ত 5 বার প্রাণঘাতী হামলার চেষ্টা চালিয়েছে আইএস। সিরিয়ায় আসাদ পরবর্তী নতুন রাজনৈতিক সমীকরণের মধ্যেই বড় ধরনের নাশকতার হুঁশিয়ারি দিয়েছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট আইএস। প্রায় 2 বছর বিরতির পর সংগঠনটির মুখপাত্র এক অডিও বার্তায় প্রেসিডেন্ট আহমেদ আল শারার সরকারকে উৎখাতের ডাক দিয়েছে। আইএসের দাবি, সিরিয়া এখন বিদেশি শক্তির হাতের পুতুলে পরিণত হয়েছে। এই নতুন ধাপের অভিযানের অংশ হিসেবে এরই মধ্যে দেশটির উত্তর ও পূর্বাঞ্চলে সরকারি বাহিনীর ওপর হামলা শুরু করেছে তারা। মাঠ পর্যায়ে আইএসের এই তৎপরতা এখন কেবল আর হুমকির মধ্যে সীমাবদ্ধ নেই। গত শনিবার রাক্কা ও মেয়াদিন শহরে আলাদা 2টি হামলায় সিরীয় সেনাবাহিনীর সদস্য ও বেসামরিক নাগরিক নিহতের খবর পাওয়া গেছে। গোষ্ঠীটি এরই মধ্যে এই হামলার দায় স্বীকার করেছে। সিরিয়ার সামরিক সূত্রের বরাতে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, গত নভেম্বরে সিরিয়া যখন আইএস বিরোধী বৈশ্বিক জোটে যোগ দেয় এবং ওয়াশিংটনের সাথে ঘনিষ্ঠতা বাড়ায়, তখন থেকে এই গোষ্ঠীটি তাদের হামলার লক্ষ্যবস্তু পরিবর্তন করে নতুন সরকারকে টার্গেট করতে শুরু করে। জাতিসংঘের সন্ত্রাসবাদ বিরোধী দপ্তরের এক সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সেখানে বলা হয়েছে, বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল শারা এবং তার মন্ত্রিসভার সিনিয়র সদস্যদের ওপর এ পর্যন্ত অন্তত 5 বার প্রাণঘাতী হামলার চেষ্টা চালিয়েছে আইএস। বিশ্লেষকরা মনে করছেন, দীর্ঘ সময় গোপনে থাকার পর আইএস এখন আবার সিরিয়াকে তাদের প্রধান যুদ্ধক্ষেত্র হিসেবে গড়ে তোলার চেষ্টা করছে। ইরাক ও আফ্রিকার বিভিন্ন প্রান্ত থেকে তাদের যোদ্ধাদের আবারও সিরিয়ায় জড়ো হওয়ার আহ্বান জানানো হচ্ছে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। সাম্প্রতিক ইসলামাবাদের শিয়া মসজিদে সন্ত্রাসী হামলার জবাব দিতে আফগানিস্তানের 2টি প্রদেশে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে নারী, শিশু সহ অন্তত 17 জন নিহত হয়েছেন বলে দাবি কাবুলের। হামলার পর পাকিস্তানকে উপযুক্ত জবাব দিতে জরুরি বৈঠক করেছে আফগানিস্তানের তালেবান সরকার। তবে পাকিস্তান সেনাবাহিনীর দাবি, আফগানিস্তানে আশ্রয় নেয়া তেহরিকি তালেবানের বিরুদ্ধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুপরিকল্পিত অভিযান চালিয়েছে তারা। আফগানিস্তান পাকিস্তান সীমান্তে ভোরের আলো ফোটার আগেই শোনা গেল ভয়াবহ বিস্ফোরণের শব্দ। আফগানিস্তানের পাকতিকা ও নানগারহার প্রদেশে বিমান হামলা চালায় পাকিস্তান। হামলায় নারী, শিশু সহ বেশ কয়েকজন নিহত হয়েছেন বলে দাবি করেছে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। পাকিস্তানের কয়েকটি ড্রোনের আঘাতে স্থানীয় একটি মাদ্রাসা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করা হয়। এক বিবৃতিতে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সামরিক বাহিনী তেহরিকি তালেবান পাকিস্তান বা টিটিপি ও তাদের সহযোগী গোষ্ঠীর 7টি ক্যাম্প ও আস্তানায় হামলা চালিয়েছে। হামলায় ব্যবহার করা হয় F-16 এবং JF-17 থান্ডার যুদ্ধবিমান। সম্প্রতি ইসলামাবাদের শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলা সহ পাকিস্তানের সাম্প্রতিক সব হামলার পেছনে টিটিপি জড়িত থাকায় এই অভিযান বলে দাবি করা হয়। একই দিন জঙ্গি গোষ্ঠী আইএস সংশ্লিষ্ট একটি সংগঠনের ক্যাম্পেও হামলা চালানোর কথা জানায় ইসলামাবাদ। সীমান্ত এলাকায় চলমান হামলার পর জরুরি বৈঠক করেছেন আফগানিস্তানের তালেবান সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেখানে পাকিস্তানকে প্রতিশোধমূলক জবাব দেওয়ার বিষয়ে আলোচনা করা হয়। কখন প্রতিশোধমূলক অভিযান চালানো হবে তা তালেবান নেতৃত্বই সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে। আফগান সরকারের দাবি, পাকিস্তানের এই হামলা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। মধ্যস্থতাকারী দেশ সৌদি আরব, কাতার ও তুরস্ককে এ বিষয়ে অবহিত করা হয়েছে বলেও জানানো হয়। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় সন্ত্রাস বিরোধী অভিযানের সময় লেফটেন্যান্ট কর্নেল সহ 2 সেনা সদস্য নিহত হয়েছেন। নিরাপত্তা বাহিনীর হামলায় অন্তত 5 সন্ত্রাসী নিহত হয়েছে। আইএসপিআর জানায়, জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে অঞ্চলটির 52 জেলায় অভিযান চালায় সেনারা। এ সময় একটি আত্মঘাতী বোমা বহনকারী গাড়ি সহ একজনকে আটক করে তারা। এতে শহরের বেসামরিক মানুষ বা আইন শৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে বড় ধরনের হামলার পরিকল্পনা ভেস্তে যায়। তবে মরিয়া হয়ে জঙ্গিরা এক পর্যায়ে বিস্ফোরক বোঝাই গাড়িটি নিরাপত্তা বাহিনীর গাড়ির সঙ্গে আঘাত করে। এতে বেশ কয়েকজন সেনা সদস্য হতাহত হন। এ ঘটনায় জড়িতদের অবস্থান যেখানেই হোক তা চিহ্নিত করে অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সেনাবাহিনী। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ইউক্রেনের ওডেসা ও সুমি অঞ্চলে রাশিয়ার হামলা, খার্কিভে 2 পুলিশ নিহত। রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠানে পাল্টা আঘাত জেলেনস্কি বাহিনীর। সুপ্রিম কোর্টের রায়ের পরও শুল্ক বাড়ানোর পথে হাঁটলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 10% থেকে বাড়িয়ে বিশ্বব্যাপী শুল্ক 15% করার ঘোষণা দিয়েছেন তিনি। সেকশন 122 আইনের আওতায় এই সিদ্ধান্ত নিয়েছে হোয়াইট হাউস। এ নিয়ে দেশটির ভেতরে ও আন্তর্জাতিক মঞ্চে সমালোচনার ঝড় উঠেছে। বিশ্বজুড়ে সমালোচনা ও দেশের ভেতরে বিতর্কের ঢেউ উঠলেও নিজের মর্জি থেকে পিছু হটতে নারাজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন করে আমদানি পণ্যে আরোপিত 10% বৈশ্বিক শুল্ক বাড়িয়ে 15% করার ঘোষণা দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন এটি অবিলম্বে কার্যকর হবে। একই সঙ্গে দাবি করেন বহু দেশ দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রকে বাণিজ্যে ক্ষতিগ্রস্ত করছে। এর আগে মার্কিন সুপ্রিম কোর্ট 6-3 ভোটে রায় দেন জরুরি আইনের আওতায় উচ্চ শুল্ক আরোপ করে ক্ষমতার সীমা অতিক্রম করেছেন প্রেসিডেন্ট। রায়ের পর ট্রাম্প ভিন্ন একটি বাণিজ্য আইন সেকশন 122 ব্যবহার করে 10% শুল্ক আরোপের ঘোষণা দেন। এখন সেই হার বাড়িয়ে 15% করা হয়েছে। আইন অনুযায়ী এই শুল্ক 150 দিনের জন্য বলবৎ থাকবে। এরপর কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হবে। ট্রাম্পের এই ঘোষণায় সমালোচনার ঝড় উঠেছে দেশটির ভেতরেই। ডেমোক্রেট কংগ্রেসম্যান টেড লিউ বলেন, সুপ্রিম কোর্টের রায়ে অসন্তুষ্ট হয়ে জনগণের উপর চাপ দিচ্ছেন ট্রাম্প। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম বলেন, প্রেসিডেন্ট যেভাবে নতুন করে শুল্ক আরোপ করছেন তা প্রমাণ করে তিনি দেশবাসীর পরোয়া করেন না। অন্যদিকে সিনেটর জন ফেটারম্যান বলেন, চীনের বিরুদ্ধে শুল্কে তিনি সমর্থন দিতে পারেন, তবে মিত্র দেশের উপর শুল্ক আরোপের পক্ষে নন। এদিকে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ বলেন, শুল্ক নিয়ে অনিশ্চয়তা ইউরোপ ও যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য ক্ষতিকর। জানান, ওয়াশিংটন সফরের আগে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সমন্বিত অবস্থান নেবেন তিনি। এছাড়াও শুল্ক বিষয়ে অনিশ্চয়তা দূর করার আহ্বান জানান মের্জ। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ভেনেজুয়েলায় আইন পাশের পর তিনি 379 রাজনৈতিক বন্দীকে ক্ষমা ঘোষণা করেছে দেলসি রদ্রিগেজ সরকার। বিধি প্রণয়নের পর মুক্তি পান দেশটির রাজনৈতিক নেতা হুয়ান পাবলো গুয়ানিপা, যা আরও বন্দী মুক্তির আশা যোগাচ্ছে। নতুন এই আইনের পর কারাকাসের অন্তর্বর্তী প্রেসিডেন্ট রদ্রিগেজের ওপর থেকে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আবেদন করার কথা জানিয়েছে স্পেন। বৃহস্পতিবার ভেনেজুয়েলার ন্যাশনাল অ্যাসেম্বলির ঐক্যমত্যের ভিত্তিতে দেশটির অন্তর্বর্তী সরকার একটি সাধারণ ক্ষমা আইন জারি করে, যার মধ্য দিয়ে 1999 সালের পর থেকে রাজনৈতিক কারণে বন্দী হওয়া ব্যক্তিরা এই আইনের সুবিধা পেতে যাচ্ছে। তবে এই প্রক্রিয়াটি সম্পন্ন হবে আদালতের মাধ্যমে, যেখানে ইতিমধ্যেই সরকারি প্রসিকিউটরের আবেদন জমা দেওয়া হয়েছে। নতুন আইন প্রণয়নের পর 379 জন রাজনৈতিক বন্দীকে ক্ষমা ঘোষণা করেছে ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকার। মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহীত আইনটি অনেক রাজনৈতিক বন্দীর মুক্তির আশা জাগাচ্ছে। বিধি প্রণয়নের পর মুক্তি পান ভেনেজুয়েলার রাজনৈতিক নেতা হুয়ান পাবলো গুয়ানিপা। মুক্তির পর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় সব রাজনৈতিক বন্দীকে মুক্তি দেওয়ার পাশাপাশি নির্বাসিতদের দেশে ফিরে আসার অনুমতি দেওয়ার দাবি জানান তিনি। এছাড়া নিজের সমর্থকদের সঙ্গেও দেখা করেছেন বিরোধী দলীয় এই নেতা। ভেনেজুয়েলার সরকারি হিসেব বলছে, গত 1 বছরেরও বেশি সময়ে প্রায় 900 জনকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। আর মানবাধিকার সংগঠন ফরো প্যানেল এর তথ্য মতে 8 জানুয়ারির পর থেকে এ পর্যন্ত রাজনৈতিক বন্দী হিসেবে গণ্য হওয়া প্রায় 450 জন মুক্তি পেয়েছে। এদিকে নতুন ক্ষমা বিলের পর ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য ইউরোপীয় ইউনিয়নকে অনুরোধ করা হবে বলে জানিয়েছে স্পেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস জানান, ক্ষমা আইনটি ভেনেজুয়েলার সঠিক পথে এগোনোর স্পষ্ট সংকেত। এক্ষেত্রে দেশটিকে নিয়ে নতুন করে ভাবা যেতে পারে, যদিও এই বিষয়টিতে ইউভুক্ত দেশগুলোর সমর্থন প্রয়োজন। নাসরিন রুমি, সময় সংবাদ।
আন্তর্জাতিক সময় আরও থাকছে। থামছে না সাগর পাড়ি দিয়ে ইউরোপে অনুপ্রবেশের চেষ্টা। গ্রিসের দক্ষিণ উপকূলে অভিবাসন প্রত্যাশী বাহী নৌকা ডুবে 3 জনের মৃত্যু, কয়েকজন নিখোঁজ। আগামী 5 বছরের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য 20 বিলিয়ন মার্কিন ডলারের বেশি পর্যায়ে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে ভারত ও ব্রাজিল। স্থানীয় সময় শনিবার নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। বিভিন্ন বিষয়ে দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্ত নেয় দুই নেতা। আলোচনায় গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ ও নিরাপত্তা সহযোগিতা বিশেষভাবে গুরুত্ব পায়। বৈঠক শেষে যৌথ বিবৃতিতে প্রেসিডেন্ট লুলার দূরদর্শী দৃষ্টিভঙ্গি ভারত ব্রাজিল সম্পর্ককে দীর্ঘদিন ধরে সমৃদ্ধ করেছে বলে জানান নরেন্দ্র মোদী। এদিকে ভারত ব্রাজিল একসঙ্গে কাজ করলে দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি গ্লোবাল সাউথের কণ্ঠস্বর আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ব্রাজিলের প্রেসিডেন্ট। कई ऐसे मल्टीलैटरल फोरम्स भारत अहम माना जा रहा है जब हम बात करते हैं ब्राजील और के लिहाज से आगे बढ़ते हैं क्योंकि कई मल्टीलैटरल फोरम्स पर जिस तरह से ফিনল্যান্ডের ওইলু বিশ্ববিদ্যালয়ে ভিন্ন আবহে উদযাপিত হচ্ছে পবিত্র রমজান। ইউরোপের সাংস্কৃতিক শহর হিসেবে বিভিন্ন দেশের ইফতার ও সংস্কৃতি প্রদর্শন করা হয় ক্যাম্পাসে। বাংলাদেশের ঐতিহ্যবাহী ইফতারও উপস্থাপন করা হয়েছে সেই আয়োজনে। ফিনল্যান্ড থেকে মহিউদ্দিন মধুর রিপোর্ট। বিশ্বের বিভিন্ন দেশের বাহারি সব খাবারের বিশাল এক পসরা। ইউরোপের সাংস্কৃতিক শহর ফিনল্যান্ডের ওউলু বিশ্ববিদ্যালয়ে ইফতারের এই আয়োজন। অংশগ্রহণকারীরা নিজ নিজ দেশের ঐতিহ্যবাহী ইফতার নিয়ে আসেন ক্যাম্পাসে। আরব দেশগুলোর খেজুর, সাম্বুসা, খাবসা ও মিষ্টানের পাশাপাশি ছিল তুরস্কের বাকলাভা, মরক্কোর হারিরা স্যুপ। নজর কাড়ে বাংলাদেশের ছোলা, পেঁয়াজু, বেগুনি, হালিম আর বড়বাপের পোলায় খায়। ইফতার শুরুর আগে তুলে ধরা হয় রমজানের গুরুত্ব ও তাৎপর্য। বাংলাদেশ, পাকিস্তান, তুরস্ক, মরক্কো, ইরাক, ইরান ও আফগানিস্তানের রমজানের চিত্র উপস্থাপন করা হয় ভিডিও প্রেজেন্টেশনে। পাশাপাশি যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিনের ইফতারের করুণ বাস্তবতাও তুলে ধরা হয়, করা হয় দোয়া মোনাজাত। বিভিন্ন দেশ কিভাবে রামাদান উদযাপন করে সেটা একসাথে দেখার দারুণ সুযোগ হলো। এখানে অন্য ধর্মের অনেকেই এসেছেন, ফিনিশরাও এসেছেন। তারা দেখলেন আমাদের ধর্মীয় আয়োজন, আমাদের ইফতার উদযাপন। আমাদের ধর্মীয় সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার দারুণ সুযোগ হয়েছে এখানে। বিভিন্ন দেশের কমিউনিটিগুলোর মধ্যে যোগসাজশ বেড়েছে। অন্য ধর্মের লোকেরা জানতে পারছে, আমাদেরকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছে, আমাদের খাবার সম্পর্কে জানতে পারছে। এটাই উপভোগ করছে। ভিন্ন ভাষা, সংস্কৃতি হলেও সবার অনুভূতি ঐক্য ও সহমর্মিতার। এই আয়োজনে অংশ নেন প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরাও। বিভিন্ন দেশের মুসলিম কমিউনিটির সাথে দেখা হচ্ছে, তাদের সাথেও রমজানের যেই বন্ধন সেটা আর কি শেয়ার করতে পারছি। খুব ভালো লাগছে, কারণ বিভিন্ন কমিউনিটির বিভিন্ন কান্ট্রির মানুষ এবং সাথে তাদের যে ধরনের ইফতার তারা করে থাকে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। এটা শুধু ইফতার করা না, তাদের কালচার সম্পর্কেও জানা। সারা বছরে আমাদের মুসলমান কমিউনিটির অনেক প্রোগ্রামই থাকে আসলে। সেক্ষেত্রে সেটা থেকে আমাদের রমজান মাসটা ঘিরে আমাদের আয়োজনটা একটু বেশি থাকে। ফিনল্যান্ডের ওউলু শহর 2026 সালে ইউরোপীয় সাংস্কৃতিক রাজধানী হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকে শহরটিতে চলছে নানা বৈচিত্র্যময় আয়োজন। তেরভে রামাদান অর্থাৎ স্বাগতহে রমজান অনুষ্ঠান সেই ধারাবাহিকতারই অংশ। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড। নিউ ইয়র্কের প্রাণকেন্দ্র টাইমস স্কোয়ারে এবার অনুষ্ঠিত হলো রমজানের প্রথম তারাবির নামাজ। শত শত মুসল্লির অংশগ্রহণে ধর্মীয় আবহ ছড়িয়ে পড়ে আলো ঝলমলে চত্বরে। আয়োজকরা বলছেন এটি তাদের পঞ্চম আয়োজন। এবারেও ছিল প্রায় 2000 মানুষের ইফতারের ব্যবস্থা। নামাজের পাশাপাশি ছিল সম্প্রীতি, সহমর্মিতা আর উন্মুক্ত আমন্ত্রণের বার্তা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ব্যস্ততম চত্বর টাইমস স্কোয়ারে স্থানীয় সময় শুক্রবার অনুষ্ঠিত হয় রমজানের তারাবির নামাজ। উঁচু অট্টালিকা আর নিয়ন আলোয় ঘেরা পরিবেশেই কাতারে কাতারে মুসল্লিরা দাঁড়িয়ে আদায় করেন বিশেষ এই নামাজ। এটি ছিল টাইমস স্কোয়ারে আয়োজিত পঞ্চম তারাবির সমাবেশ। আয়োজকরা জানান নগর কর্তৃপক্ষের অনুমতি ও আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় নির্বিঘ্নেই সম্পন্ন হয় অনুষ্ঠান।
আত্মসংযম, কৃতজ্ঞতা ও আত্মশুদ্ধির মাস রমজান। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকেন ধর্মপ্রাণ মুসলমানরা। আয়োজকরা জানান, ইফতারের সময় প্রায় 2000 মানুষের জন্য বিনামূল্যে খাবারের ব্যবস্থা করা হয়। শুধু মুসলমানরাই নয়, যে কেউ এই খাবার গ্রহণ করতে পারেন। এখানে পঞ্চমবারের মতো এই আয়োজন করতে পেরে আমরা কৃতজ্ঞ। নিউ ইয়র্ক সিটির সংশ্লিষ্ট বিভাগ এবং NYPD আমাদের সহযোগিতা করছে। আশা করছি আগামী বছরগুলোতেও এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে। এখানে এসে মানুষকে খাবার দিতে পারাটা দারুণ অনুভূতি। বিশেষ করে কেউ যদি গৃহহীন হন, তিনি এখানে এসে বিনামূল্যে খাবার নিতে পারেন। খাওয়ার জন্য মুসলমান হওয়া জরুরি নয়, আমরা একসঙ্গে রুটি ভাগ করি, আনন্দ ভাগ করি। এটাই এই আয়োজনের সৌন্দর্য। ইফতার ঘোষণার মুহূর্তে এক অনন্য দৃশ্য তৈরি হয় টাইমস স্কোয়ারে। অনেকে মাটিতে বসে একসঙ্গে খাবার ভাগ করে নেন। আলো ঝলমলে এই বাণিজ্যিক চত্বরে ধর্মীয় সংহতি ও সামাজিক সহমর্মিতার এমন প্রকাশ শহরের বহু সাংস্কৃতিক চিত্রকেই আরও স্পষ্ট করে তোলে। বরকতুল্লাহ, সময় সংবাদ। অস্ট্রেলিয়ায় বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে আয়োজন করা হয় ঈদ মেলার। ওয়েস্টার্ন সিডনির মাউন্ট ড্রুইট সাবার্বে অবস্থিত কেভিন ব্যাট স্টেডিয়ামে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ধর্মীয়, সাংস্কৃতিক ও সামাজিক সম্প্রীতির অনন্য সংমিশ্রণে এই মেলা পরিণত হয় প্রবাসী কমিউনিটির স্মরণীয় উৎসবে। মেলায় বিভিন্ন স্টল দর্শনার্থীদের দারুণভাবে আকৃষ্ট করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার ক্লাইমেট চেঞ্জ ও এনার্জি মন্ত্রী ক্রিস বোয়েন, বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব কাজী আলী সহ শ্রীলঙ্কা, ভুটান, ভারত ও পাকিস্তানের বিভিন্ন কমিউনিটি লিডারদের অংশগ্রহণ মেলাকে আরও প্রাণবন্ত করে তোলে। শিশু কিশোরদের অংশগ্রহণে বাংলাদেশের বিভিন্ন উৎসবের গান ও রঙিন পোশাকের প্যারেড শো সকলের নজর কাড়ে। নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় জামফারা অঙ্গরাজ্যে অস্ত্রধারীদের হামলায় অন্তত 50 জন নিহত হয়েছেন। হামলার পাশাপাশি এলাকা থেকে নারী ও শিশু সহ কয়েকজনকে অপহরণের অভিযোগও উঠেছে। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার ভোর রাত পর্যন্ত অঙ্গরাজ্যের একটি গ্রামে তাণ্ডব চালায় হামলাকারীরা। বাড়িঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়। প্রাণ বাঁচাতে পালাতে গেলে গুলি করা হয় গ্রামবাসীদের। স্থানীয় প্রশাসন এখনও নিখোঁজদের তালিকা প্রস্তুত করছে। এর একদিন আগে 150-র বেশি মোটরসাইকেলে করে সশস্ত্র ব্যক্তিদের চলাচল দেখে বাসিন্দারা নিরাপত্তা বাহিনীকে সতর্ক করেছিলেন বলে জানা গেছে। তবে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে অভিযোগ তাদের। সাম্প্রতিক সময়ে অস্ত্রধারীদের হামলা, মুক্তিপণের জন্য অপহরণ এবং গ্রাম থেকে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বেড়ে যাওয়ায় নাইজেরিয়ায় নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠায় সরকারের ওপর চাপ বাড়ছে। গ্রিসের দক্ষিণাঞ্চলীয় ক্রিট উপকূলে অভিবাসন প্রত্যাশী বাহী নৌকা ডুবে অন্তত 3 জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ আরও কয়েকজন। স্থানীয় সময় শনিবার ভোরে দেশটির ক্রিট দ্বীপের কালি লিমেনেসের উপকূলে একটি কাঠের নৌকা ডুবে যায়। গ্রিক কোস্টগার্ড জানিয়েছে ওই নৌকায় ধারণ ক্ষমতার চেয়ে বেশি মানুষ বহন করা হচ্ছিল। এ সময় পানামার পতাকাবাহী একটি কন্টেইনার জাহাজ প্রথম উদ্ধার কাজে এগিয়ে এসে প্রায় 20 জনকে জীবিত উদ্ধার করে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে মিশর, সুদানের অভিবাসীরা রয়েছেন। তাদের নিরাপদে লিমেনেস বন্দরে নেওয়া হয়েছে। নিখোঁজদের উদ্ধারে বড় পরিসরে কোস্ট গার্ডে তল্লাশি উদ্ধার অভিযান এখনও চলমান রয়েছে। চীনের উত্তরাঞ্চলে তীব্র ঝোড়ো হাওয়া ও ধূলিঝড়ে স্থবির হয়ে পড়েছে জনজীবন। রাজধানী বেজিং সহ একাধিক অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে। উন্মুক্ত পর্যটন কেন্দ্র ও চীনা নববর্ষের অনুষ্ঠান সাময়িকভাবে বন্ধ রাখা হয়। আবহাওয়া বিভাগ জানিয়েছে শুক্রবার প্রবল বাতাস ও ধূলিঝড়ের জন্য হলুদ সতর্কবার্তা এবং শৈত্যপ্রবাহের জন্য নীল সতর্কতা জারি করা হয়। শনিবার বেইজিংয়ে দমকা হাওয়ার গতি ঘন্টায় 150 কিলোমিটার পর্যন্ত পৌঁছায়। সেই সঙ্গে বাতাসে ধুলার কারণে দৃশ্যমানতা উল্লেখযোগ্যভাবে কমে যায়। বসন্ত উৎসব শেষে যাত্রীদের ফিরতি চাপ সামাল দিতে রেলওয়ে কর্তৃপক্ষ অতিরিক্ত জনবল, টিকিট যাচাই প্রক্রিয়া দ্রুত করা এবং প্ল্যাটফর্মে নিরাপত্তা জোরদার করেছে। এ ছিল আন্তর্জাতিক সময়।